ভোরের প্রথম আলোর রক্তিম আভা আর রঙিন পাখিদের কিচিরমিচির আওয়াজে সুসজ্জিত দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের সন্দেশখালী গ্রাম, চারিদিকে মনোরম পরিবেশ আর নদীর ঠান্ডা বাতাসে সকাল থেকেই গ্রামের সৌন্দর্য থাকে দেখার মতো। তাছাড়াও মাঠ ভর্তি সবুজ ফসল, চারিদিকে পাকা পাকা সোনালি ধানের ক্ষেত, হাটে বাজারে, গ্রামের চায়ের দোকানে সকাল থেকেই মানুষের সমাগম চোখে পড়ার মতো। ওই গ্রামের ধান ক্ষেতের মাঠ বরাবর একটি ছোট্ট কুঁড়েঘরে থাকতেন কার্তিক বেড়া নামের একজন বৃদ্ধ ভদ্রলোক। বয়স প্রায় ৬০-এর কাছাকাছি, তবুও বয়সের ভারে কুঁজো হয়ে যাননি তিনি। এখনও নিজের হাতে গরু বাছুর দেখাশোনা করা, চাষি বলদ দিয়ে চাষাবাদ করা, কুয়ো থেকে জল তুলে চাষের জমিতে জল দেওয়া, বাড়ির গরু বাছুরকে ঠিকমতো খাওয়ানো, যত্ন নেওয়া, সব কাজ এখনও নিজের হাতেই করেন। কার্তিকবাবুর স্ত্রী পাপিয়া, বয়স মোটামুটি হলেও এখনও সকালে উঠে বাড়ির উঠোন ঝাঁট দেওয়া, জঙ্গল থেকে কাঠ পাতা নিয়ে এসে সেই জ্বালানি দিয়ে রান্না করে আবার মাঠে যান স্বামীকে কিছুটা হাতে হাতে সাহায্য করে দেওয়ার জন্য। এভাবেই কষ্টের মধ্যে দিয়ে চলে যায় কার্তিকবাবুর। কার্তিকবাবুর ২ ছেলে। বড় ছেলে শ্যামল স্বভাবে বেশ অলস প্রকৃতির। দিনের অর্ধেক সময় সে ঘুমিয়েই কাটায়, আর বাকি অর্ধেক সময় খেয়ে কাটায়। খাওয়া আর ঘুম ছাড়া আর কিছুই জানে না। প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও তার আচার আচরণও তেমন ঠিক না। সারাদিন এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ায়। অন্যদিকে ছোট ছেলে অমল যেমন সব কাজে পারদর্শী, তেমনি বেশ বুদ্ধিমান। পড়াশোনার পাশাপাশি সময় পেলেই বাবার সাথে মাঠে চাষাবাদের কাজ করে। কার্তিকবাবু বড় ছেলেকে নিয়ে বড় দুশ্চিন্তার মধ্যে থাকে সব সময়। একদিন সে তার ছেলেদের ডেকে বলে, দেখ বাবা শ্যামল, আমার তো বয়স হয়েছে অনেক, আজ আছি কাল নেই। এবার তুই কিছু একটা কাজে মন দে বাবা, তাহলে আমি একটু শান্তি পাই। বাবা, তুমি আবার সেই এক কথা শুরু করলে তো। কতবার বলেছি আমার এসব কাজকর্ম করতে একদম ভালো লাগে না। নাকি এক কথা বারবার না বললে তোমার শান্তি হয় না? কোনটা বলো তো? ওভাবে বলছিস কেন রে? আমি তো তোর ভালোর জন্যই বলছি। তাছাড়াও আর কতদিন এভাবে বসে বসে কাটাবি? পর্যাপ্ত বয়স তো হয়েছে তোর। বাবা, আমি বলি কি, এই গ্রামে তো তেমন কোনো কাজের সুযোগ নেই, আর চাষাবাদ করেও তেমন কোনো লাভ হয় না এখন। এই গ্রাম থেকে দূরে কোথাও যদি কাজের কোনো সন্ধান পেতাম, তাহলে হাতে কিছু টাকা থাকতো আর সংসারটাও ভালোভাবে চলে যেত। দেখ বাবা, তোদের দুজনেরই ভালো মন্দ বিচার করার বয়স হয়েছে এখন। তোর প্রস্তাবটা খারাপ না। পাশের গ্রামের নামকরা জমিদার সুজনন ভট্টাচার্য, শুনেছি ওনার কাছে অনেকে কাজ করে। তোরা ওখানে গিয়ে দেখতে পারিস। বাপ ছেলেদের মধ্যে এতটুকু কথাবার্তা হওয়ার পর কার্তিকবাবু আর তার ছোট ছেলে অমল সেখান থেকে চলে গেলে বড় ছেলে শ্যামল তার শয়তানি বুদ্ধি দিয়ে ভাবতে ভাবতে বলে, বেশ ভালোই হলো, বাবার প্রতিদিনের বকবকের হাত থেকে তো রেহাই পাওয়া গেল। আর যেখানে কাজের কথা বলছে সেখানে গিয়েও আমি ওই অমলকে দিয়েই খাটাবো। দেরি না করে পরদিন সকালেই অমল আর শ্যামল বেরিয়ে পড়ল পাশের গ্রামের জমিদার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। সাবধানে যাস তোরা, মন দিয়ে কাজ করিস, আর সময় সুযোগ পেলে বাড়িতে এসে ঘুরে যাস। হ্যাঁ বাবা, আমরা পৌঁছে তোমাকে চিঠি লিখে দেব। তারপর শ্যামল আর অমল ২ ভাই রওনা দিল পাশের গ্রামের জমিদার বাড়ির উদ্দেশ্যে। সন্দেশখালীর শেষ প্রান্তের ঘন জঙ্গল পেরিয়ে প্রায় ২ ক্রোশ পথ পেরিয়ে অবশেষে তারা পৌঁছাল যোগেশগঞ্জ গ্রামের জমিদার বাড়ির সামনে। গরুর গাড়ি থেকে নেমে বিশালাকার জমিদার বাড়ি দেখে ২ ভাইয়ের চোখ রীতিমতো দাঁড়িয়ে গেল। দেখ দাদা, কত বড় জমিদার বাড়িটা! দেখে তো মনে হচ্ছে যেন কোনো রাজার প্রাসাদ। বাবা ঠিকই বলেছিল, এখানেই আমরা ভালো কাজ পাবো। কাজবাজ তো পরে হবে, আগে এটা ভাব, কতটা জমিদারি আদর যত্ন পাবো এখানে। এটা ভেবেই তো আমার খুবই ভালো লাগছে। গরিবের ঘরের ছেলে আমরা, অত আদর যত্নের প্রয়োজন নেই। একটা ভালো কাজ দিলেই খুশি হব। বৃদ্ধ বাবা মাকে ভালো রাখতে পারবো তাহলে। চুপ করো তো, ওই এক কথা। এখন কম কথা বলে ভেতরে যাই চল। তারপর শ্যামল আর অমল দুজন মিলে জমিদার বাড়ির ভেতরে যায়।
রাজবাড়ির আদলে তৈরি জমিদার বাড়ির বাগানের মাঝের রাস্তা দিয়ে তারা দুজন ভেতরে ঢোকে। অবশেষে জমিদার রুদ্রনারায়ণের সামনে এসে পৌঁছায়। প্রণাম নেবেন জমিদার বাবু। আমরা পাশের গ্রাম থেকে আসছি, একটা কাজের আশায় এখানে আসা। আপনি যদি আমাদের দুই ভাইকে একটা কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে খুব উপকৃত হতাম। কাজ তো এখানে অনেক কিছুই আছে, কিন্তু তোমরা ধৈর্য ধরে কাজ করতে পারবে তো? সে তো করতেই হবে জমিদার বাবু। বাড়িতে বৃদ্ধ বাবা মা আছেন, তাদেরকে ভালো রাখতে হবে তো আমাদেরকে। ঠিক আছে, আমার কর্মচারীরা তোমাদেরকে কাজ দেখিয়ে বুঝিয়ে দেবে। প্রথম 1 মাস তোমাদের কাজ পরীক্ষা করা হবে, ভালো লাগলে রেখেই দেব। এই, কে কোথায় আছিস? একটু এদিকে আয় তো। জমিদার হাঁক দেওয়া মাত্রই জমিদারের কর্মচারী সেখানে উপস্থিত হলো। কি আদেশ বলুন জমিদার মশাই, আপনি ডেকে পাঠালেন আমাকে? এরা দুজন আজ থেকে এখানে নতুন কাজে ঢুকছে, এদেরকে কাজকর্ম সব বুঝিয়ে দিও। বিশেষ করে গোয়াল ঘর আর খামার ঘরের দায়িত্বটা দিও। ঠিক আছে জমিদার বাবু, আপনি যা বলবেন তাই হবে। আপনারা আমার সঙ্গে আসুন, আপনাদেরকে কাজগুলো বুঝিয়ে দিই। তারপর শ্যামল আর অমল দুই ভাই চলল জমিদারের কর্মচারীর সাথে। এই হচ্ছে জমিদার বাবুর গোয়াল ঘর। এখানে সব রকমের জার্সি গরু আছে। আপনাকে গরুদের দেখভাল ঠিকঠাক হচ্ছে কিনা সেটা থেকে শুরু করে মাস শেষে দুধের হিসাব সব কিছুর দায়িত্ব দেওয়া হলো। মাসের শেষে জমিদার বাবু আপনার কাছ থেকে হিসেব বুঝে নেবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি সবসময় আমার কাজে বিচক্ষণ থাকব। আপনারা শুধু আমাকে সবটা একটু দেখিয়ে দেবেন। সে তো অবশ্যই, কিন্তু মনে রাখবেন কখনোই যেন কোনো অসৎ উপায় অবলম্বন করবেন না। সে আর বলতে, ওসব আমি ভুলেও কোনোদিনও করব না। এই হচ্ছে জমিদার বাড়ির খামার। আপনাকে প্রতিদিন কত বস্তা ধান এলো আর কত বস্তা ধান বাজারে যাচ্ছে এসবের হিসেব করতে হবে। মাসের শেষে জমিদার বাবুকে হিসেব দিতে হবে। আমাকে বেশি কিছু শেখাতে হবে না, আমি সবটাই জানি। বাবা, আপনার তো বেশ অহংকার আছে দেখছি। ভালোভাবে কাজ করলেই ভালো। তারপর শ্যামল আর অমল দুই ভাই ওই জমিদার বাড়িতেই থাকতে শুরু করলো কাজের উদ্দেশ্যে। বরাবরের মতো অমল তার নিজের কাজ খুব মন দিয়েই করতে থাকলো। ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তা থেকে শুরু করে বাজারে গিয়ে গয়লার সাথে দুধের দামের হিসেব নিয়ে আলোচনা, সব দিকেই সে পারদর্শী হয়ে উঠল। কিন্তু অন্যদিকে বড় ভাই শ্যামল বরাবরের মতো কাজকর্ম না করে বরাবরের মতো অলসভাবে দিন কাটাতে থাকল। মাসের শেষে হিসেবে গড়মিল দেখে জমিদার রুদ্রনারায়ণ প্রচণ্ড রেগে গিয়ে শ্যামলকে ডেকে পাঠালেন। কি ব্যাপার শ্যামল, হিসেবে এত গরমিল কেন? সারা মাসে কি কাজ করেছো তুমি? এরকমটা তো হওয়ার কথা না জমিদার বাবু, আমি তো সব হিসেব নিজে হাতেই করেছি। দেখো শ্যামল, মিথ্যে বলে কোনো লাভ নেই। আমি নিজে হিসেবের খাতা দেখেছি, সারা মাসের কোনো হিসেব ওখানে লেখা নেই। শুধু বসে বসে আরাম আয়েশ করলে হবে? একটু কাজকর্ম করো। এইভাবে চলতে থাকলে তোমাকে বার করে দিতে বাধ্য হব আমি। মাফ করবেন জমিদার বাবু, এবার থেকে ঠিকমতো কাজ করার চেষ্টা করব। জমিদারের সাথে কথাবার্তা মিটিয়ে ঘরে এসে রাগে গজগজ করতে থাকে শ্যামল। এত বড় কথা, আমাকে কাজের থেকে বার করে দিবে? ঠিক আছে, এবার আমিও দেখছি ওই জমিদারের কত ক্ষমতা। আজ রাতেই জমিদারের কোষাগার থেকে সব টাকা পয়সা নিয়ে পালিয়ে যেতে হবে। তারপর সাসারা জীবন তো বসেই খাবো। চিন্তা ভাবনা মাফিক শ্যামল সেদিন রাতে গুটি গুটি পায়ে জমিদার বাড়ির কোষাগারে ঢুকে সব টাকা পয়সা বস্তায় ভরে সেদিনই ওই গ্রাম থেকে দূরে কোথাও পালিয়ে যায়। সকাল হতেই খবরটা সবার কাছে জানাজানি হয়ে যায়। অবশেষে জমিদার বাবুর কানেও পৌঁছায়। তারপর জমিদার রুদ্রনারায়ণ অমলকে ডেকে সবটা বলেন। সব শুনে অমল লজ্জায় আর যেন মুখ দেখাতে পারছে না। জমিদার বাবু, আমি আর এখানে কাজ করব না। নিজের দাদার কুকীর্তিতে সব মান সম্মান চলে গেছে আমার। আপনি আমার কাজের দায়িত্বটা অন্য কাউকে দিয়ে দেবেন। এটা কি বললে তুমি অমল? তোমার দাদার জন্য তোমাকে কাজ ছাড়তে হবে কেন? তোমার মতো এতটা বিশ্বাসযোগ্য লোক খুব কম হয় এখনকার দিনে। তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। না না জমিদার বাবু,
সম্মানে আঘাত পড়লে সেখানে আর থাকা যায় না। আমার নিজের দাদা আমার মুখ পুড়িয়ে দিয়ে চলে গেল, কিভাবে থাকবো এখানে? জমিদার রুদ্রনারায়ণ যখন দেখলেন কোনোভাবেই অমলকে বোঝানো যাচ্ছে না, তখন তিনি বাধ্য হয়ে উঠে নিজে অমলের কাছে গেলেন। দেখো অমল, কারোর কোনো কর্মফলের ভার নিজের ওপর নিতে নেই। তোমার দাদা খারাপ হতেই পারে, কিন্তু তাই বলে সেই খারাপের দায়ভার তোমাকে নিতে হবে এমন তো কোনো কথা না। তুমি নিজের যোগ্যতায় এখানে থাকবে। জমিদার বাবু, আপনি একদম আমার বাবার মতো আশ্বাস দেন সব সময়। বাবা মাকে ছেড়ে এসেও এখানে আপনার কাছে সেই একই আদর ভালোবাসা পেয়েছি, তাই ছেড়ে যেতে আমারও কষ্ট হবে অনেক। ছেড়ে যেতে চাইলেই যেতে দিচ্ছে কে? তোমার দাদার অসৎ কাজের প্রতিদান দিয়েছ তুমি তোমার সততা দিয়ে, সেজন্যই তুমি এখানেই থাকবে। আজ থেকে আমার ব্যবসার অর্ধেকটা অংশ তোমার মালিকানায় থাকবে। সম্পূর্ণ দায়িত্ব তোমার। আমাকে মাস শেষে হিসেবটা দিলেই হবে। তারপর থেকে অমল সেই জমিদার বাড়িতেই রাজার হালে থাকতে শুরু করে। ক্রমে সে জমিদারের প্রিয় পাত্র হয়ে ওঠে, সাথে অত্যন্ত সততার সঙ্গে জমিদারের মালিকানার দায়িত্ব পালন করতে থাকে।